বাঙালি সাহিত্য সংস্কৃত প্রিয় এমন একটি জাতি যে যুগে যুগে প্রমাণ করে এসেছে যে শুধুমাত্র ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে শিল্প সংস্কৃতি সাহিত্যের ব্যাপারে তাদের জুড়ি মেলা ভার। তবে এই প্রসঙ্গেই বলে রাখি যে বাঙালি মানেই শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি শিল্প বিশেষজ্ঞ মানুষ তা কিন্তু নয়। তার বাইরেও বাঙালির আর একটি বৈশিষ্ট্য আছে, যেটি সর্বাগ্রে বাঙালিকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করার দাবি রাখে। তার দৃঢ়তা, উদ্যম সাহসিকতা, তার স্বাধীন চিত্তা মনোভাব। যে অন্যায় সয় না, অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তার পেটে যদি বিদ্যে থাকে, সেই বিদ্যা কিভাবে কোথায় প্রয়োগ করতে হয় সেটা জানে। তার হৃদয়ে ভরা দেশাত্মবোধ তার বুকের খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়িয়ে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবে না। হ্যাঁ, এরই নাম বাঙালি। ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য যে জাতির অবদান সব থেকে বেশি উল্লেখযোগ্য, সে হলো এই বাঙালি। নেতাজি সুভাষচন্দ্র বসু, যুগনায়ক, যিনি ব্রিটিশদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন আমাদের ভবিষ্যতের কথা ভেবে। যদিও সেই স্বাধীন ভারতেই তার জায়গা হয়নি এবং আজও তাকে তার যোগ্য সম্মান কেউই দিতে পারেনি। এছাড়াও ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, যতীন দাস, সূর্য সেন প্রমুখ বাঙালি স্বাধীনতা সংগ্রামী, যাদের নাম উচ্চারণ করবার সময় স্বয়ংক্রিয়ভাবেই বুকটা যেন কেমন গর্বে ভরে ওঠে। তবে এই মানুষগুলোর পাশাপাশি এমন একটি মানুষের উল্লেখ না করে থাকতে পারছি না। যিনি না থাকলে হয়তো আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকা স্বাধীনতার শটাও বুঝতে পারত না। যিনি না থাকলে হয়তো আজ আমরা ভারতীয় নই, বাংলাদেশি হয়ে ভয়, ত্রাস, অসহায়তার এক অনিশ্চিত জীবন কাটাতাম। যে মানুষটির নাম আজকের প্রজন্ম তো অনেক দূর থাক, প্রায় অনেক অভিজ্ঞ ব্যক্তিরই অজানা, যাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে রাখা হয়েছে, যার বীর গাথা চক্রান্ত করে সাধারণ মানুষের সামনে আসতে দেওয়া হয়নি, যার পরিচয় বছরের পর বছর ধরে সমস্ত প্রজন্ম থেকে আড়াল করা হয়েছে। যে মানুষটির ছবি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে থাকা উচিত, আজ সেই মানুষটির নাম পর্যন্ত অধিকাংশ বাঙালি জানে না। সেই মানুষটি হচ্ছে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, ওরফে গোপাল পাঠা। তিনি 7ই সেপ্টেম্বর 1913 সালে কলকাতার বউবাজারের মলুমদা লেনের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। যেহেতু তার পরিবার একটি মাংসের দোকান চালাতো, তাই সেই সূত্রেই শৈশবকালেই তিনি তার ডাকনাম পাঠাও অর্জন করেন। শৈশবকালেই তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবন আর 4টে সাধারণ মানুষের মতো হবে না। আগামী দিনে তার এই অদম্য সাহস আর মানবদরদী মন সত্যি এই স্বার্থের জগতের স্বার্থপরদের ভিড়ে তাকে একটি পৃথক নিঃস্বার্থ ব্যক্তিত্বের অধিকারী করে তুলেছিল। কারণ তার কাছে স্বাধীনতা ও আত্মমর্যাদা ছিল জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান। আজ যদি পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে থাকে, তার অন্যতম কারণ হচ্ছে এই গোপাল পাঠা। উনি নিজের দমে কলকাতা ইসলাম কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করেছিলেন এবং তাদের হাত থেকে হাজার হাজার নিরীহ হিন্দুদের জীবন বাঁচিয়েছিলেন। 16ই আগস্ট 1946 এইটা সেই দিন যেদিন জিন্নার মুসলিম লীগ বাংলায় হিন্দুদের নরসংহার শুরু করেছিল। এই দিনটাকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে সম্বোধন করা হয়। বাংলায় সেই সময় জিন্নার সমর্থিত সৌরবর্দীর সরকার ছিল। সৌরবর্দী প্রথমে সমস্ত হিন্দু পুলিশদেরকে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করে দেয় এবং সব মুসলিম পুলিশদের বাইরের রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে মোতায়েন করানো হয়, যাতে হিন্দুদের উপর অত্যাচারের সময় পুলিশের তরফ থেকে কোনো বাধার সৃষ্টি না হয়। হিন্দু অধ্যুষিত এলাকায় যখন হত্যালীলায় মত্ত মুসলিমরা তাদের স্বেচ্ছাচারিতা করছে, সেই সময় যাতে কোনো পুলিশি সাহায্য না পায় হিন্দুরা, তা সচক্ষে দেখবার জন্য সৌরবর্তী নিজে লালবাজারে উপস্থিত থাকে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে পুলিশের ওপর কড়া নজর রাখে, যাতে কোনোভাবেই কোনো সাহায্যের হাত হিন্দু অধ্যুষিত এলাকা অবধি পৌঁছতে না পারে। এরপর সৌরবর্দীর আদেশে 2 দিন অবধি হিন্দুদের নরসংহার চলতে থাকে। কলকাতার মুসলমানেরা হাজারো হিন্দু মহিলাদের ধর্ষণ করে। হিন্দুদেরকে বাঁচানোর কেউ ছিল না। 10,000-এরও বেশি হিন্দু মারা গিয়েছিল। এমন সময় গোপাল পাঠা নিজের হাতে হাতিয়ার তুলে নেয়। গোপাল পাঠা ভীত সন্ত্রস্ত হিন্দুদের এক করলেন এবং পাল্টা আঘাত দিতে শুরু করলেন। উনি বলেছিলেন, যদি একটি হিন্দু মারা যায়, তার পরিবর্তে 10টা দাঙ্গাই মারা যাবে, কিন্তু কোনো বৃদ্ধ, মহিলা, বাচ্চার তিনি কোনো ক্ষতি হতে দেবেন না, সে যে ধর্মেরই হোক না কেন।
তার লক্ষ্য ছিল শুধুমাত্র সেই সব দাঙ্গাইদেরকেই হত্যা করা যারা হিন্দুদেরকে দুর্বল ভেবে নরহত্যার এই রক্তলীলায় মেতে উঠেছে। এবং কথা মতো কাজ। যত মুসলিম দাঙ্গাইরা হিন্দু এলাকায় হত্যালীলা চালানোর জন্য প্রবেশ করেছিল, তাদের একজনও প্রাণ নিয়ে আর ফিরতে পারে না। একের পর এক দাঙ্গাইয়ের মুন্ড থেকে শরীর আলাদা করতে থাকে। নিরীহ হিন্দুরাও প্রতিবাদ করতে শিখে যায়। এরপর একই দিনে খেলা ঘুরে যায়। এতক্ষণ ঘুমিয়ে থাকা ইংরেজ সরকার জেগে ওঠে। হঠাৎ করে গান্ধীজিরও অহিংসার কথা মনে পড়ে যায়, আর উনি দাঙ্গা রোধ করার আবেদন করতে থাকেন এবং এমন পরিবেশ তৈরি করেন যেন হিন্দুরাই দাঙ্গাই আর মুসলমানেরা পীড়িত। যদিও তা সত্ত্বেও গোপাল পাঠা পূর্ব ভারতের লোকপ্রিয় হয়ে উঠলেন। কোটি কোটি অনাথ হিন্দুরা ওনাকে নিজেদের উদ্ধারক ও রক্ষক মানতে শুরু করলেন। ওনার নেতৃত্ব পেয়ে পুরো হিন্দু সমাজ একজোট হয়ে ওঠে। এতে কংগ্রেস আর গান্ধীজি নিজেদের নেতৃত্বের উপরে সংকটের ঘন ছায়া দেখতে শুরু করলেন। গান্ধীজি বাংলায় এসে অনশন শুরু করে দিলেন। উনি হিন্দুদেরকে নিরস্ত্র হওয়ার আবেদন করলেন। কিছু মানুষ তাতে সাড়াও দিলেন, কিন্তু গোপাল পাঠা পরিষ্কারভাবে না করে দিলেন। গোপাল পাঠা বার্তা দিলেন যে তলোয়ার তো দূরে থাক, যদি একটা লোহার পেরেক দিয়েও হিন্দুদেরকে রক্ষা করা যায়, তাহলে সেই লোহার পেরেকও তিনি গান্ধীজির সম্মুখে সমর্পণ করবেন না। অস্থির গান্ধীজি ওনাকে ডাকবার জন্য দুবার আহ্বান জানালেন, কিন্তু উনি গান্ধীজির আহ্বানে কর্ণপাত করলেন না। যদিও পরে গোপাল পাঠার সঙ্গে গান্ধীজির দেখা হয়। গান্ধীজি ওনাকে শান্তি ও অহিংসার পাঠ শুরু করাতে গোপাল পাঠা ওনাকে জবাবে বলেছিলেন, গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, অত্যাচারীর থেকে সে বড় পাপী যে অত্যাচার সহ্য করে। এ কথা শুনে কোনো উত্তর না দিতে পেরে গান্ধীজি হতভম্ব হয়ে চুপ করে গিয়েছিলেন। কলকাতার হাজারো হিন্দুদেরকে জিহাদি নরসংহার থেকে উদ্ধারকর্তা গোপাল পাঠা স্বাধীনতার পরে গুমনামিক জীবন ব্যতীত করেন। কংগ্রেস সরকার সর্বদা ওনার সঙ্গে শত্রু মনোভাব রেখে চলে। ইতিহাসের বইতে দূর দূর অবধি ওনার নাম পর্যন্ত পাওয়া যাবে না। কোনো কোনো স্থানে ওনাকে গুন্ডা বলেও সম্বোধন করা হয়েছে। গোপাল পাঠা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2005 সালের 10ই ফেব্রুয়ারি, কিন্তু ওনার যোগদানের ব্যাপারে দেশ কোনোদিন জানতেই পাইল না। তার জীবন ইতিহাসের পাতার অধ্যায় না হলেও ভারতবর্ষের সংগ্রামের একটি উজ্জ্বল প্রতীক হয়ে থাকবে। তার জীবনগাথা এমন একটি সত্যি হয়ে থাকবে যেটি সামনে না আসলেও সামনে আসার ভয় সারা জীবন কুঁড়ে কুঁড়ে খাবে সেই সব রাজনৈতিক ব্যক্তিত্বদের, যারা নিজেদের স্বার্থ পূরণের জন্য সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত লুটে পুটে খাচ্ছে। গোপাল পাঠা এমন একজন মানুষ ছিলেন যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন মানব কল্যাণের জন্য। তিনি আমাদের জাতির অমূল্য রত্ন। গোপাল পাঠার জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সাধারণ মানুষের মধ্যেই রয়েছে অসাধারণ শক্তি। তার সাহসিকতা ও মানবিকতা আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।